নমস্কার, আমি অমিত। উত্তরের মনের সকল দর্শককে দোল পূর্ণিমার শুভেচ্ছা জানিয়ে শুরু করছি উত্তরের সংবাদ। প্রথমেই আজকের বিশেষ সংবাদ। সারা দেশের পাশাপাশি জলপাইগুড়িতেও সাড়ম্বরে পালিত হলো দোল উৎসব। শহরে বিভিন্ন জায়গায় রঙিন উচ্ছ্বাস দেখা যায় 8 থেকে 80 সকলের মধ্যেই। জলপাইগুড়ির রেড ক্রস সোসাইটির কিছু সংখ্যক সদস্যের বিরুদ্ধে অবৈধ কাজের অভিযোগ তুললেন খোদ রেড ক্রস সোসাইটির অন্যতম সদস্য উত্তম বোস। জলপাইগুড়িতে জমজমাট বসন্ত উৎসব। 8 থেকে 80 সকলেই মেতে উঠেছেন এই বসন্ত উৎসবে। প্রতি বছরের ঐতিহ্য মেনে এই বছরও জলপাইগুড়ি শহরের বিভিন্ন মাঠগুলিতে বসন্ত উৎসবের আয়োজন করা হয়েছিল। সেখানে ভিড় ছিল জমজমাট। এই অনুষ্ঠানগুলোকে ঘিরে শহর ও সংলগ্ন গ্রামীণ এলাকার মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা গেছে। রঙের এই উৎসবে মেতে উঠতে এদিন আবাল বৃদ্ধ বনিতার ভিড়ে ঠাসা ময়দান প্রাঙ্গণ। আনন্দ বলো। হ্যাঁ বলুন। হ্যাঁ, কিভাবে করছো হোলি আজকে? আজকে আমাদের হোলি আমরা সব বন্ধুরা মিলে আজকে বসন্ত উৎসবে এসে এনজয় করার চেষ্টা করছি। আরও বন্ধুরা আসবে আর আশা করি আগের বছরের মতন এই বছরে আমাদের উৎসবটাও যেন অনেক সুন্দর মতন হয় আমাদের এই জলপাইগুড়ি জেলায়। কোন ক্লাসে পড়ো? আমি ক্লাস 9-এ পড়ি ফৈনদেব ইনস্টিটিউশন স্কুলে। সামনের বছর তো মাধ্যমিক। হ্যাঁ, তার আগেই একটা বড় কি খেলে নিচ্ছিল? পরের বছর মাধ্যমিক, তাই এই বছরটাকে একটু বেশি করে ভালো মতন এনজয় করার চেষ্টা করছি। বছরে 2 দিনই হোলি হয়, এই 2 দিনটা ভালো করে বন্ধু এবং ফ্যামিলির সাথে এনজয় করবো। কি নাম তোমার? আমার নাম সায়ন ঘোষ। কি বলবো, হোলি কিভাবে করছো? আমরা রং দিয়ে তারপর আমরা রং দিয়ে হোলি খেলতেছি। আর এমনিতে আমার অ্যানুয়াল এক্সাম চলতেছে। আমি অ্যানুয়াল এক্সামের মধ্যে হোলি খেলতে চলে আসছি। এনজয় হচ্ছে? বসন্ত উৎসবে মাতল জলপাইগুড়ির অগ্রণী ক্লাব। বসন্তের ছোঁয়া লাগুক প্রাণে প্রাণে। বসন্ত বরণ উৎসব আজ পালন করল অগ্রণী ক্লাবের মহিলা সদস্যবৃন্দরা। এদিন এই ওয়ার্ডের কাউন্সিলর তথা প্রাক্তন চেয়ারম্যান পাপিয়া পাল গান গেয়ে উৎসবের সূচনা করেন। এরপর বসন্ত উৎসবের আকর্ষণ হিসেবে সমবেত নাচ গান উৎসবে মুখরিত হয় জলপাইগুড়ির অগ্রণী ক্লাব প্রাঙ্গণ। বসন্তের অনুষ্ঠান শুরু করেছি। আমাদের সাথে একই আসনে এই ওয়ার্ডের কাউন্সিলর। প্রতি বৎসরের ন্যায় 7 নম্বর ওয়ার্ড অবস্থিত বাঘাযতীন উদ্যানের এই প্রাঙ্গণে আজকে সকলে সারা দেশের সঙ্গে তাল মিলিয়ে রঙের উৎসবে মাতল জলপাইগুড়ির শহরবাসী। মঙ্গলবার সকাল থেকেই শহরের বিভিন্ন প্রান্তে আবিরের রঙে রঙিন হয়ে ওঠে পরিবেশ। বসন্তের আগমনী বার্তার সঙ্গে মিলেমিশে দোলের আনন্দে মেতে ওঠেন ছোট থেকে বড় সকলেই। শহরের একাধিক স্থানের পাশাপাশি দিশারি ও মিলন সংঘের উদ্যোগে আয়োজিত হয় বিশেষ বসন্ত উৎসবের অনুষ্ঠান। সকালেই একে অপরকে আবির পরিয়ে শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। ধীরে ধীরে সেখানে ভিড় জমাতে থাকেন এলাকাবাসী। রঙের উচ্ছ্বাসের পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠানও ছিল উৎসবের অন্যতম আকর্ষণ। গান নাচের মধ্য দিয়ে মঞ্চে প্রাণের সঞ্চার করেন অংশগ্রহণকারীরা। 8 থেকে 80 সব বয়সের মানুষই স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন এই আনন্দোৎসবে। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, সম্প্রীতি ও সৌহার্দ্যের বার্তা ছড়িয়ে দিতেই প্রতি বছর এই বসন্ত উৎসবের আয়োজন করা হয়। উপস্থিত সকলের জন্য ছিল বিভিন্ন রকমের খাবার ও মিষ্টান্নের ব্যবস্থা। সব মিলিয়ে রং, আনন্দ ও মিলন মেলার আবহে মুখর হয়ে ওঠে শহর। আর উৎসবের আনন্দে সামিল হন সর্বস্তরের মানুষ। বিষয়টা হচ্ছে বসন্ত উৎসব নিয়ে যা প্রোগ্রাম, এই প্রোগ্রামটা অ্যাকচুয়ালি বন্ধ হয়ে গেছিলো। আমরা পাড়া প্রতিবেশী দুটো ক্লাব, দিশারি ক্লাব এবং মিলন সংঘ ক্লাব যৌথভাবে একটা প্রোগ্রাম করছি, যাতে আশপাশের যে আমাদের প্রতিবেশীরা আছে সকলে মিলে যেন আনন্দ উৎসব পালন করতে পারে। সেটার জন্যই আমার করা। এই করাটাকে নিয়ে যাতে সমাজে একটা ভালো বার্তা যায়, এই বার্তাটা পৌঁছানোর জন্যই আমি বসন্ত উৎসব পালন করছি। না, দেখা যায় না, তার মানে মূলত দায়িত্ব নিয়ে করার লোকের অভাব হয়ে গেছে। দায়িত্বটা নিয়ে যে করবে, সুষ্ঠুভাবে প্রোগ্রামটাকে পরিচালনা করবে, সেরকম ব্যক্তিত্ব আজকালকার দিনে পাওয়াটা একটু মুশকিল। আমি নিজের থেকে এবং আমার মিলন সংঘ ক্লাবের সম্পাদা বিশ্বজিৎ মিত্র, ওনারও এর মধ্যে ভূমিকা রয়েছে এবং আমাদের যে ক্লাবের সদস্য তাদেরও ভূমিকা রয়েছে। আমরা সকলে মিলে এই প্রোগ্রামটাকে ভালোভাবে যাতে করতে পারি তার জন্য ব্যবস্থা করা হয়েছে। কি রয়েছে এবং এখানে আমাদের তো অনুষ্ঠান হচ্ছে বিভিন্ন, আমাদের দুটো নাচের স্কুল আছে ক্লাবের, যারা এখানে নাচ শেখায় তাদের নৃত্য অনুষ্ঠান হলো এবং গানের শিল্পীরা আছে, তারা গান করছেন। আমাদের সবচেয়ে বড় জিনিস, এখানে একটা জলযোগের ব্যবস্থা করা হয়েছে, বিভিন্ন স্টল আছে এবং
বিনা পয়সাতে, মানে কোনো পয়সার ব্যাপার নেই, এখানে সকলেই যোগাযোগ করতে পারবেন। এইভাবেই প্রোগ্রামটা আমরা এই বছরের জন্য পালন করতে চলেছি। এই বছর কি প্রথম? না, 3 বছর হচ্ছে এই বছর। ভোটার তালিকা থেকে নাম বাদ, জলপাইগুড়িতে আত্মঘাতী এক প্রবীণ, এলাকায় শোকের ছায়া। ভোটার তালিকার চূড়ান্ত খসড়ায় নাম না থাকায় মানসিকভাবে ভেঙে পড়ে আত্মহত্যা করলেন এক প্রবীণ ব্যক্তি। ঘটনায় শোকস্তব্ধ জলপাইগুড়ির নয়াবস্তি এলাকা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম গৌরাঙ্গ দে, বয়স 62 বছর। তিনি জলপাইগুড়ি শহরের নয়াবস্তির বাসিন্দা। এসআইআর ফাইনাল লিস্টে তার নাম বাদ পড়ে যায়। এরপর থেকেই তিনি মানসিক চাপে ছিলেন বলে পরিবার সূত্রে খবর। মঙ্গলবার সকালে বাড়ির ভিতরে ফাঁস লাগানো অবস্থায় তাকে উদ্ধার করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কোতোয়ালি থানার পুলিশ। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনা প্রসঙ্গে জলপাইগুড়ি পৌরসভার চেয়ারম্যান সৈকত চ্যাটার্জি জানান, ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার বিষয়টি নিয়ে তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন বলে প্রাথমিকভাবে জানা যাচ্ছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। ও আপনার কি হয় দিদি? স্বামী কি নাম? গৌরাঙ্গ দে। কি কারণে এটা হলো? কিছু না বলে নাই, এসআই এসআই এসআই, আমার নাম নাই এটাই বলে যাচ্ছে। কালকে যে আসলো ওখানে এসআই, ওখানে কালকে সব জমা দিয়ে আসলাম, বলে আমি ভোট দিয়ে আমার নাম কেন থাকবে না, এটাই বক্তব্য। নামের এখানে কি ছিল? ডিলিট নাকি নাম ছিল আমরা না? ওটা জানি না, আমাদের বললো নাম ওঠে নাই, তারপরে গেলাম সব জমা দিয়ে আসলাম। কখন হয়েছে ঘটনা? এই যে সকালবেলা। সকালবেলা পুলিশ এসেছিল? হ্যাঁ। আর আপনার ছাড়া কি আছে? আমার ছেলে আছে, সব ওখানে গেছে। আমরা কেউ জানি না, আমরা যেরকম প্রতিদিন এসে, আমাদের মোমো ব্যবসা তো, প্রতিদিন সকালে উঠে এসে মাল বানায়, তা আমরা ওখানে শুয়ে আছি, ও এসে মাল কাটতে আসবে, এখানে বসবে। কি নাম আপনার? পপি দে। কেউ গভর্নমেন্ট সার্ভিস করে না, কিছু করে না, দিন আনে দিন খাও, বাবা মোমো বিক্রি করে, ওই দিয়ে ওদের সংসার চলে। ছেলেটা একটা সামান্য দোকানে কাজ করে। হ্যাঁ। কি নাম দিদি ওনার? শম্পা সরকার। যে মারা গিয়েছে? না, গৌরাঙ্গ দে। গৌরাঙ্গ। বয়স কত? আমার না, আমি বাড়িয়ালাই বাড়ি। ওরা 60 বছর পার হয়ে গেছে। হ্যাঁ। কি কারণে মনে হয় মারা গেল? উনি এসআইয়ের জন্য এই ঘটনাটা কালকে ঘটলো। SI ওখানে কালকে আসছে। এসআইয়ের হিয়ারিং ছিল, উনি গেছিল হিয়ারিং এ, তখন বাড়িতে এসে বলছে আমার তাহলে এখানে থাকা চলবে না, আমাকে তাহলে মানে বাংলাদেশে পাঠাবেন। উনি খুব কান্নাকাটি করছে এই ব্যাপার নিয়ে, আমার কি হবে কি হবে। পেশায় কি করতেন? উনি মোমো বিক্রি করতেন। এই আতঙ্কেই? হ্যাঁ, এই আতঙ্ক এসআই নিয়ে আজকে অনেকদিন ধরে, 2002 এর নাম ছিল না, তাতে উনি আতঙ্ক হচ্ছে। কিভাবে মারা গেল? উনি ওই যে এসআইয়ের জন্য এটাই টেনশন করছে খালি, আমার নাম নাই, তাহলে আমাকে এখান থেকে বের করে দিবে নাকি, তাহলে আমি কোথায় যাব, বাধ্য হয়ে উনি রাত্রেবেলায় পুলিশকে নিয়ে গেছে? হ্যাঁ, পুলিশ এসেছিল, পুলিশ এসে নিয়ে গেল ওনাকে। আপনি কি হন? আমি উপরে ওনা ভাড়া থাকে, আমি বাড়িওয়ালা। আপনি বাড়িওয়ালা? উনি ভাড়া থাকতেন? হ্যাঁ, আজকে 8 বছর ধরে ওরা আমার এখানে আছে। ওনার নাম গৌরাঙ্গ দে। আর আপনার নাম? আমার নাম শম্পা সরকার। ছুটে আসার মতোই ঘটনা। কারণ হচ্ছে যে গৌরাঙ্গ দে 62 বছর বয়স, দীর্ঘ প্রায় 42-43 বছর ধরে যিনি ভোট দিচ্ছেন, তার নাম 11 নম্বর ওয়ার্ডে, তার নাম ডিলিটেড। এবং তিনি কালকে গেছিলেন আমার কাছে, আমি ওনার আবার অনলাইনে ফর্ম 6 ফিল আপও করে দিয়েছিলাম। কিন্তু তারপরে বাড়িতে আসার পরে বলছেন উনি নাকি, আমি এত বছর ভোট দিলাম, নির্বাচন কমিশন আমার নাম বাদ দিল কেন, এবং আমাকে নির্বাচন কমিশন আমার গণতান্ত্রিক অধিকার কেড়ে নিল কেন। অ্যাকচুয়ালি আমি আপনাদের খুব ক্যাটাগরিক্যালি বলি, এটা শোকের মুহূর্ত, রাজনীতিক মুহূর্ত না। ভারতবর্ষের নির্বাচন কমিশন একটা স্বশাসিত সংস্থা, কিন্তু তারা এখন ভারতের কেন্দ্রীয় সরকার, বিজেপি সরকারের এখন দলদাসে পরিণত হয়েছে, এবং একের পর এক প্রাণ, 160টা মৃত্যু হয়েছে এই এসআইআরে, আজকে আরেকটা মৃত্যু হলো। এই মানে এটা হচ্ছে মানে এক জালিয়ানওয়ালাবাগে একটা গণহত্যা হয়েছিল, আর এটা হচ্ছে গণতন্ত্রের হত্যা হচ্ছে, আরেকটা সেকেন্ড জালিয়ানওয়ালাবাগ। ঠিক আছে, একটা মানুষ নিজের প্রাণ কেড়ে নিল, কতটা আতঙ্কে সে ভুগছে। একটা উৎসবের দিনে প্রাণ চলে গেল, যেখানে অনেক মানুষ রঙের উৎসবে মেতেছে, সুখ শান্তি খুঁজছে, সেখানে একটা পরিবারের প্রাণ চলে গেল এই এসআইআরের নামে। মনোজ আগরওয়াল আর জ্ঞানেশ কুমারকে পৃথিবী কোনোদিনও কেউ মাফ করবে না, এবং এই পাপের বোঝা থেকে মনোজ আগরওয়াল এবং জ্ঞানেশ কুমার কোনোদিনও বাঁচবে না। রেড ক্রস সোসাইটির কিছু সদস্যের বিরুদ্ধে অবৈধ কাজের অভিযোগ করল খোদ রেড ক্রস সোসাইটির সদস্যরা। এই প্রসঙ্গে একটি সাংবাদিক সম্মেলনে অভিযোগ করেন সংগঠনের অন্যতম সদস্য তথা তৃণমূল পুর কাউন্সিলর উত্তম বোস।
পাশেই ছিলেন জলপাইগুড়ি রেড ক্রস সোসাইটির সম্পাদক সুব্রত সরকার। উল্লেখ্য, উক্ত সোসাইটির মাথায় রয়েছেন জেলাশাসক এবং এসডিও। এমন একটি আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংগঠনের নাম ভাঙিয়ে বাজার থেকে টাকা তোলার অভিযোগ করেন উত্তম বোস। বেশ কিছু সময় ধরে কিছু সদস্যের বিরুদ্ধে এই অভিযোগ উঠে আসছে, যদিও উত্তম বোস নির্দিষ্ট কারণ নাম প্রকাশ করেননি, এমনকি এই বিষয়টি নিয়ে থানা বা জেলা প্রশাসনের কাছে লিখিত অভিযোগও দায়ের করেননি। এছাড়াও আগামীতে এই বিষয়ে কী ধরনের পদক্ষেপ গ্রহণ করা হবে তা নিয়েও এখানে আলোচনা করা হয়েছে। আজকে আমাদের একটা স্পেশাল মিটিং ছিল। আমাদের রেড ক্রসের তো আমাদের যে প্রেসিডেন্ট ছিল ডিএম সাহেব এবং ভাইস প্রেসিডেন্ট এসডিও তারই নির্দেশে আমরা আজকে এখানে বসা। যে আমাদের রেড ক্রসের মধ্যে আপনারা জানেন বিভিন্ন পত্রপত্রিকা এবং আপনাদের মিডিয়ার মাধ্যমে কিছু কয়েক ব্যক্তি আলাদাভাবে রেড ক্রসের একটা নাম করে তাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করে একটা মিটিং অ্যারেঞ্জমেন্ট করে। আমরা দৃঢ়তার সাথে বলি যে সেই মিটিংটা অবৈধ, সেই মিটিং ডাকার এখতিয়ার তাদের নেই। যেহেতু চেয়ারম্যান ডিএম এসডিও সাহেব আছেন কমিটিতে, আর সেক্রেটারির অনুমোদন ছাড়াই তারা মিটিং ডাকে, সেটা রেড ক্রসের একটা আইনগত বিরুদ্ধ মেম্বারশিপ। তাদের এই মেম্বারশিপদের যারা এইসব বেআইনি কাজের সাথে যুক্ত তাদেরকে আমরা একটা ডিসিশন নিচ্ছি, তাদেরকে একটা শোকজ লেটার দেওয়া হবে এবং ভবিষ্যতে যাতে এই ধরনের কোনো মিটিং তারা ডাকতে না পারে তার একদম দ্রুত পদক্ষেপ এবং আগামী দিনে রেড ক্রসের জলপাইগুড়ি জেলার কীভাবে কাজ করবে, মানুষের কাছে কীভাবে আরও সামনে গিয়ে তাদের উপকার করা যায়, দরিদ্র মানুষের অর্থনৈতিক দিকটা যেমন দেখবে। এসেছিল একটা বিশৃঙ্খলার চেষ্টা করেছিল, সেটা আমরা তাদেরকে দমন করি এবং তাদেরকে বেআইনিভাবে তারা এখানে প্রবেশ করেছে বলে তাদেরকে আমরা বের করে দেওয়া হয়। তারা আলাদাভাবে গ্রুপ করার কারণ কি আপনি জানতে পেরেছেন? দেখেন, কারণ হলো তাদের স্বার্থসিদ্ধি হচ্ছে না। কোনো এনজিও বা কোনো ক্লাব বা কোনো সোসাইটি, কোনো রেড ক্রসের মতন একটা অল ইন্ডিয়া বেসিস একটা সংস্থা কোনো যে প্রাইভেট কাজে ব্যবহার করার মতন জায়গা নেই। এটা সমষ্টির উন্নয়ন কেন্দ্রের মতো সমষ্টিকে ধরেই রেড ক্রস। সুতরাং যারা এই অবৈধ কাজের সাথে যুক্ত থাকবে ভবিষ্যতে এদের অনেক বাজে এলিগেশন আছে। আমরা এই আগেও আমার ওয়ার্নিং দেওয়া হয়েছিল, তারা শুনে নেন, তাই জন্য আমরা উত্তরবঙ্গ সফরের দ্বিতীয় দিনে শিলিগুড়িতে দফায় দফায় বৈঠক করলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন। শুকনার একটি হোটেলে অনুষ্ঠিত বৈঠকে উপস্থিত ছিলেন বিধায়ক শঙ্কর ঘোষ, নীরজ জিম্বা, দুর্গা মুমু, আনন্দময় বর্মন সহ পাহাড়, তরাই ও ডুয়ার্সের জনজাতি প্রতিনিধি, ব্যবসায়ী ও শিল্পপতিরা। বৈঠকে গোর্খাল্যান্ডের দাবি জোরালোভাবে ওঠে। আলাদা রাজ্য না হলে অন্তত কেন্দ্রশাসিত অঞ্চল এবং পাহাড়ের 11টি জনজাতিকে ষষ্ঠ তফসিলের স্বীকৃতি দেওয়ার দাবি জানানো হয়। এদিন অনুপ্রবেশ, অনুন্নয়ন বন্ধ, কলকারখানা ও চা বাগান ইস্যুতে রাজ্য সরকার ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ করেন নীতিন নবীন। তিনি বলেন, বাংলায় প্রত্যাশিত উন্নয়ন হয়নি, দার্জিলিংয়ের চা শিল্প সংকটে এবং অনুপ্রবেশের প্রশ্নে সরকার উদাসীন। আসন্ন বিধানসভা নির্বাচনকে তিনি বাংলা ও দেশের সুরক্ষার নির্বাচন বলেও মন্তব্য করেন। पलायन करने को मजबूर है और हमारी आए दिन तेजी के साथ जो है जब युवा पलायन कर रहे हैं वहां पे रोहिंग्यास और जो है घुसपैठी आकर के हमारे घरों में, हमारे जमीन में कब्जा कर रहे हैं और आज पश्चिम बंगाल में हिंदू ही सुरक्षित नहीं है। और जब यहाँ का मूल निवासी सुरक्षित नहीं होगा तो हम पीएमसी को और ममता दीदी को किस आधार पर वोट देंगे? भ्रष्टाचार किया उन्होंने इसलिए, गोरखाओं को अलग अलग जो है 16 तरह के बोर्ड में बांटने का काम किया इसलिए हम उनको वोट देंगे? आए दिन राजवंशी और आदिवासी को कुचला जा रहा है, क्या हम इसलिए उनको वोट देंगे? या उनके सारे नेता भ्रष्टाचार में डूबे हुए, क्या इसके लिए हम उनको इनाम देंगे? या हमारे युवा आज घर छोड़ करके पलायन करने को मजबूर है, क्या हम इसके लिए उनको वोट देंगे? मुझे कोई एक आधार भी नहीं लगता
कि जहां हमारे जनता जा करके हमें टीएमसी को वोट देना पड़े। और उसके विपरीत मुझे यह गर्व है, प्रधानमंत्री जी के नेतृत्व में मेरे यहाँ 60,000 करोड़ के एक कॉन्स्टिट्यूंसी में काम हो रहे हैं। अगर आप बोलो तो लिस्ट लंबी है, मैं पढ़ के सुना सकता हूँ। सर, आदिवासी समाज के ऊपर बम और बारूद बरसाया जाता है, ये पश्चिम बंगाल की स्थिति है। लेकिन अगर यही रैली रोहिंग्यास और घुसपैठी को करना होता तो पुलिस प्रोटेक्शन मिलता है। ये सच्चाई है पश्चिम बंगाल की। आज जो है पश्चिम बंगाल को नरक बनाने का काम टीएमसी ने किया है, और 2026 में टीएमसी की सरकार बनी तो पश्चिम बंगाल बांग्लादेश बनेगा। इसलिए भी हमारी जनता को जागना अति अनिवार्य है। आप सबका बहुत बहुत धन्यवाद। भारतीय जनता पार्टी का हमेशा से जो है मैनिफेस्टो में लिखा है, और दार्जिलिंग तराई डूवर्स की समस्याओं का समाधान के लिए चट्टान बनके मैं उनके साथ, अपनी जनता के साथ मैं खड़ा हूँ। सारे समाधान अवश्य। আলিপুরদুয়ারে রঙের উৎসবে মাতলেন বিভিন্ন বয়সের মানুষ। মঙ্গলবার সকাল থেকেই জেলার অরবিন্দনগর মাঠে দোল উৎসবের আয়োজন করা হয়। উৎসব ঘিরে ছিল উৎসাহ ও উদ্দীপনার আবহ। ছোট থেকে বড় সবাই একে অপরকে আবিরের রঙে রঙিয়ে আনন্দে মেতে ওঠেন। উৎসবের অংশ হিসেবে আয়োজিত হয় নানা সাংস্কৃতিক অনুষ্ঠান। গান নাচের মধ্য দিয়ে জমে ওঠে অনুষ্ঠান স্থল। উপস্থিত দর্শক ও অংশগ্রহণকারীরা উৎসবের আনন্দ উপভোগ করেন। এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জলপাইগুড়ি শিলিগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষের প্রাক্তন চেয়ারম্যান তথা তৃণমূল নেতা সৌরভ চক্রবর্তী। তিনি সকলকে হোলির শুভেচ্ছা জানান এবং সম্প্রীতির বার্তা দেন। সব মিলিয়ে শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে পালিত হয় আলিপুরদুয়ারের দোল উৎসব। এখন নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি বিরতির পর। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। চড়ক বাংলার অন্যতম প্রাচীন লোকোৎসব। চৈত্র সংক্রান্তিতে শিবের আরাধনায় শিবকে তুষ্ট করতে বিভিন্ন রকম দৈহিক যন্ত্রণার মধ্যে দিয়ে এই রীতি পালন করেন তার ভক্তরা, যার মধ্যে রয়েছে পিঠে বড়শি গেঁথে চড়ক গাছে ঘোরানো, শরীরে বান ফোরানো, আগুনের ওপর দিয়ে হাঁটা ছাড়াও বেশ কিছু নির্মম রীতি রেওয়াজ। এখন প্রশ্ন হলো, শুধুমাত্র শিবকে তুষ্ট করতে বা মনস্কামনা পূরণ করতেই কি এই সমস্ত কিছু, নাকি সবটার আড়ালেই রয়েছে কুসংস্কারে আচ্ছন্ন সমাজ বা অন্য কোনো রহস্য? সবটাই আমরা জানবো আগামী 6ই মার্চ, কারণ মুক্তি পেতে চলেছে এই প্রথম বাংলার প্রাচীন প্রথা চড়কের ওপরে বানানো হিন্দি পূর্ণ দৈর্ঘ্য সিনেমা চড়ক ফেয়ার অফ ফেথ। আপনার নিকটবর্তী সিনেমা হলে গিয়ে সিনেমাটি দেখুন এবং ফিডব্যাক শেয়ার করুন আমাদের সাথে। চলুন দেখে আসি চড়কের এক ঝলক। मेरा बच्चा बिरसा और उसका दोस्त कानू दोनों लापता। উত্তরবঙ্গের ম্যানেজমেন্ট শিক্ষার নতুন দিশা EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস। রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় অনুমোদিত EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস বর্তমানে উত্তরবঙ্গের অন্যতম জনপ্রিয় ও বিশ্বাসযোগ্য ম্যানেজমেন্ট কলেজ হিসেবে দ্রুত পরিচিতি লাভ করেছে। গত দীর্ঘ 8 বছর ধরে এই প্রতিষ্ঠান সফলভাবে ছাত্রছাত্রীদের বিভিন্ন ম্যানেজমেন্ট স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি এবং স্কিল ডেভেলপমেন্টের মাধ্যমে কর্পোরেট জগতে সুপ্রতিষ্ঠিত করে তুলতে নিরলসভাবে কাজ করে চলেছে। EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস একটি পূর্ণাঙ্গ ম্যানেজমেন্ট কলেজ, যেখানে আধুনিক পাঠ্যক্রম ও বাস্তবমুখী শিক্ষার সমন্বয়ে পরিচালিত হয় একাধিক চাহিদা সম্পন্ন কোর্স। এখানে পড়ানো হয় BBA, BCA, BBA in হসপিটাল ম্যানেজমেন্ট, BBA in IT and ITES, BBA in ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম এবং MBA। অভিজ্ঞ দক্ষ অধ্যাপক অধ্যাপিকাদের তত্ত্বাবধানে ছাত্রছাত্রীরা শুধু পাঠ্যজ্ঞানই নয়, বরং বাস্তব জীবনের জন্য প্রয়োজনীয় দক্ষতা, নেতৃত্ব গুণ ও নৈতিক চরিত্র গঠনের সুযোগ পেয়ে থাকে। ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ ক্যারিয়ার গঠনে EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস সবসময় অগ্রাধিকার দেয় প্লেসমেন্ট ও ইন্ডাস্ট্রি এক্সপোজারকে। বর্তমানে প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত রয়েছে 45টিরও বেশি স্বনামধন্য কোম্পানি ও সংস্থা। প্রতিষ্ঠানের ঠিকানা EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস, পান্ডাপাড়া, কালীবাড়ি, জলপাইগুড়ি। যোগাযোগ নাম্বার 8250031303। জলপাইগুড়িতে প্রথমবার মেট্রোপলিস ল্যাবরেটরি ব্লাড কালেকশন সেন্টার খুলে গিয়েছে 4 নম্বর গুমটি শ্রুতি হেলথ কেয়ার সার্ভিসে। এখানে সমস্ত ধরনের রক্ত পরীক্ষা, মলমূত্র এবং কফ পরীক্ষা করা হয়ে থাকে। এছাড়াও বাড়িতে গিয়ে রক্ত সংগ্রহেরও সুব্যবস্থা রয়েছে। তাই আর দেরি কেন, আজই আসুন যে কোনো রকম রক্ত পরীক্ষা করাতে। আমাদের ঠিকানা শ্রুতি হেলথ কেয়ার সার্ভিস, 4 নম্বর গুমটি, প্রধানমন্ত্রী জনঔষধি কেন্দ্রের ঠিক পাশে, জলপাইগুড়ি। ফোন নাম্বার 7699906642।
ষাঁড়ের তাণ্ডবে মোহিতনগরে আতঙ্ক, হোলির আনন্দে ছায়া। হোলির সকালে রঙের উচ্ছ্বাসে মেতে ওঠার কথা ছিল জলপাইগুড়ি সদর ব্লকের মোহিতনগর এলাকার বাসিন্দাদের, কিন্তু ভোরের আলো ফোটার আগেই আতঙ্ক ছড়ায় ফার্মগেট এলাকায়। একটি বিশাল আকৃতির ষাঁড় প্রায় 7 দিন ধরে এলাকায় ঘাঁটি কেড়েছে। বর্তমানে তার অবস্থান একটি বাড়ির গোয়াল ঘর। এদিন মুহূর্তের মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। স্থানীয়দের অভিযোগ, সামনে যাকেই পেয়েছে তাকেই গুঁতো মেরে ফেলে দেয় ষাঁড়টি। একের পর এক মানুষ আহত হন। আহতদের মধ্যে এক মহিলার অবস্থা গুরুতর বলে জানা গিয়েছে। তাকে দ্রুত জলপাইগুড়ি মেডিকেল কলেজের অধীন সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্য আহতদেরও প্রাথমিক চিকিৎসা করানো হয়েছে। ঘটনার পর থেকেই এলাকায় চরম আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। বাসিন্দারা জানিয়েছেন, এত বড় ও আক্রমণাত্মক ষাঁড় আগে এলাকায় দেখা যায়নি। ভয়ে অনেকেই ঘর থেকে বের হতে সাহস পাচ্ছেন না। শিশু ও বয়স্কদের নিয়ে চরম দুশ্চিন্তায় রয়েছেন পরিবারের সদস্যরা। স্থানীয়দের আরও অভিযোগ, বিষয়টি পুলিশ প্রশাসনকে জানানো হলেও তৎক্ষণাৎ কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। নানা অজুহাত দায় এড়ানোর চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। ফলে ক্ষোভ বাড়ছে এলাকাবাসীর মধ্যে। রঙের উৎসবের দিনে যেখানে চারিদিকে থাকার কথা ছিল আবিরের রঙিন আনন্দ, সেখানে মোহিতনগরে এখন শুধু আতঙ্ক আর উৎকণ্ঠা। পরিস্থিতি সামাল দিতে দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপের দাবি জানিয়েছেন স্থানীয়রা। এলাকাবাসীর দাবি, দ্রুত পদক্ষেপ নেওয়া না হলে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা থেকেই যাচ্ছে। মানে সকাল 6টার থেকে একটা ষাঁড় গরু এখানে একটা গরুর পিছনে লাগছে, সেই গরুটাকে ছাড়ানো যাচ্ছে না। সকালবেলা 2 জন মহিলা ফুল তুলতে আসছিল, তাদেরকে তাড়া করলো এবং ঢিস মারে ফেলাই দিয়েছে নিচে। এরপর যে বাড়িতে ওই গরুটা ছিল সেই বাড়ির মহিলাকে ঢিস দেওয়ার পর সে তো খুব সিরিয়াস, এখন হসপিটালে সে মরণাপন্ন অবস্থায়। তাছাড়াও 5-6 জনকে আরো এরকম আর কি। হ্যাঁ, হোলি বলতে আমরা তো বাড়ি থেকে বের হতে পারছি না। এখানে সকাল থেকে দরজা দিয়ে আছি, বের হতে পারছি না। প্রশাসনের ওখানে লোক গেছে, প্রশাসন বললো যে লোকজন কম আছে, একটু পরে ব্যাপারটা দেখি কি করে। না, সকাল থেকে আমরা কেউ বের হতে পারিনি এই এলাকায়। এটা 4-5 দিন থেকে একটা কোথাকার ষাঁড় গরু আমাদের বাড়িতে আসে, আর এসে আমাদের একটা গরুর ঘর আছে, ওই গরুর ঘরের মধ্যে থাকে। আমাদের গরুর আশেপাশে যায় না, গরুকে আমরা ঘরে ঢুকাইতে পারি না, গরুকে ওই জন্য বাড়ির বাইরে রাখি। আর ও এসে ঘরে থাকে, আর ঘরের থেকে খালি লক্ষ্য করে যে বাড়ির আশেপাশে কোনো লোক যাচ্ছে কিনা। যেই লোক যাচ্ছে তার পিছনে এসে সমানে ধাওয়া মারে, তাকে ফেলে দিয়ে তার উপরে শুয়ে পড়ে। আর আহত 7-8 জন তো আমার বাড়ির থেকেই হয়েছে। আমার এই যেখানে এইখানে, তারপরে এই যে ঘাড়ের এই যে, তারপরে আমার হচ্ছে যে পায়ের এইগুলো যখন এখন ফুলে আছে, আমি হাঁটতে পারি। হ্যাঁ, একজন মহিলা মানে আমারই নিজের বোন, তাকে ওই অন্তত পক্ষে 700 মিটার দৌড়া এনে এই যে দোকান ঘরটা দেখেন, এই দোকান ঘরের মধ্যে লুকাইছিল, এই দোকান ঘরের ভিতরে ঢুকে ওকে করছে ওই জলপাইগুড়ি সদর হাসপাতালে। ওনার হচ্ছে এখন তো বুকের এক্সরে হয় নাই, বুকে লাগছে প্রচন্ড, আর হাত পায়ে ইসিজি কি করতেছে। আমার নাম জীবন দে, ফার্মগেট, মোহিতনগর ফার্মগেট। এটা ঘটনা 5-6 দিন হয়ে গেল। যে বাড়িতে আছে সেই বাড়ির গরু ছিল, আগে গরুই থাকতো, কিন্তু ইদানিং 6 দিন নাগাদ গরুটা খুবই মানে সমস্যা করছে, যাতে কোনো মানুষ দেখতে পাচ্ছে না, যাকে দেখছে তাকে মারছে। মুরগি থেকে হাঁস কাউকে রাখছে না, সবাইকে মারছে। জানি না কি হয়েছে, মুখ লালা পড়ছে আবার এদিকে। আমাদের কালকে আমি দেখতে আসছিলাম, কালকে আমাকেও তাড়া করছে। অনেক কজনকে বেশ করে আঘাত করে, তার মধ্যে একজন মহিলা আছে। আজকে সকালে ঘটনা ঘটছে, এখন সুপার স্পেশালিটি 10 তলাতে আছে, ওখানে এখন উনি লড়াই করছে। এখন ওনার বুকে খুবই অসুস্থ, খুবই গুরুতর অবস্থা আছে। বোঝা মুশকিল কি অবস্থা জ্বালাবে এখন। আশা করি ভালো হয়ে আসুক, সুস্থ হয়ে আসুক। কিন্তু এই গরুর মানে প্রশাসনের কাছে গিয়েছিলাম, ওনারা নানানভাবে অজুহাত দিচ্ছে। কেউ বলে ফায়ার ব্রিগেডে যাও, ফায়ার ব্রিগেড বলে আমরা তো আগুন নিভাতে পারি, অন্যান্য জিনিস আমরা করতে পারবো না, তোমরা ফরেস্ট ডিপার্টমেন্টের কাছে যাও। ফরেস্ট ডিপার্টমেন্ট আমাদের কথা শুনবে ডাইরেক্টলি ভাবে? আমরা যাবো কোথায়? পুলিশকে ফোন করা হয়েছে, পুলিশের কাছে আমরা গিয়েছিলাম কালকে, ওনারা অজুহাত দিচ্ছে। জলপাইগুড়িতে এক মানসিক ভারসাম্যহীন মহিলাকে ধর্ষণ করার অভিযোগে চাঞ্চল্য ছড়ালো এলাকায়। ঘটনাটি ঘটেছে সদর ব্লকের বিবেকানন্দ পল্লী এলাকায়।
অভিযোগ, মঙ্গলবার গভীর রাতে অন্ধকারের সুযোগ নিয়ে মানসিক ভারসাম্যহীন এক মহিলাকে ধর্ষণ করেন এক বিজেপি কর্মী। স্থানীয় বাসিন্দাদের দাবি, অভিযুক্তকে হাতে নাতে ধরে ফেলে এলাকাবাসী। পরে তাকে মারধর করা হয় বলে অভিযোগ। পরে অভিযুক্তকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। এই ঘটনায় আজ জলপাইগুড়ি কোতোয়ালি থানাতে লিখিত অভিযোগ দায়ের করেছেন এলাকার বাসিন্দা সুকুমার রায়। অন্যদিকে স্থানীয় পঞ্চায়েত সদস্য জয়া সরকার বিশ্বাস এই অভিযোগকে রাজনৈতিক প্রতিহিংসা বলে দাবি করেছেন। তার বক্তব্য, অভিযুক্ত ব্যক্তি বিজেপি করার কারণেই তাকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। তিনি আরও বলেন, যিনি থানায় অভিযোগ দায়ের করেছেন তিনি তৃণমূলের একজন ক্যাডার। কি অভিযোগ করলেন আপনি? অভিযোগের মধ্যে যে আমি যখন জানতে পারলাম যে আমরা ওই ঘটনা শুনে আমরা যাওয়ার পরে দেখি পাগলিতে শুয়ে আছে, বসে আছে, কান্নাকাটি করতেছে, বলছে আমাকে ও এই ধরনের কাজ করছে। তখন ও পালায়, তখন পালাতে যেয়ে ওকে আবার অনেক কটা ছেলে দিয়ে ধরে নিয়ে এসে জিজ্ঞাসা করা মারটাই দেওয়া। ইতিমধ্যেই থানা থেকে পুলিশ ওকে ওঠাই নিয়ে চলে আসে। কি হয়েছিল ঘটনাটা? রেপ কেস, ওই পাগলিটাকে। তখন মানে পাবলিকে হাল্লা তোলা শুনে যায়, মারটি দেওয়ার পরে স্বীকার করে। ওনার নাম? নিতাই রায়। কি পরিচয় কি ওনার? ও ওইখানে মানে জেলার একটা যে কোনো পদে আছে। কোন জেলা? মানে জলপাইগুড়ি জেলার মানে বিজেপির কোনো একটা পদে আছে। কি বলবেন এই ধরনের ঘটনা এর আপনাদের এলাকায়? এই যে বিজেপিরা বড় বড় লেকচার করতেছে যে আমাদের ভিতরে খুব সৎ আছি, এই জন্য এই ধরনের কাজ করেও যদি তারা বলে যে আমরা সৎ আছি, তাহলে কীভাবে আমাদের মহিলারা কীভাবে চলবে রাস্তাঘাটে? একটা পাগলিকেই ছাড়ে না, তাহলে আমাদের মহিলাকে ছাড়বে কেন? এই জন্য আমরা প্রশাসনের কাছে অভিযোগ যে কঠোর শাস্তি হোক। গ্রেপ্তার হয়েছে তো? হ্যাঁ, গ্রেপ্তার হয়েছে। পাগলিকেও নিয়ে আসছে, আসামিকেও নিয়ে আসছে। এক বিরল দৃশ্য দেখা গেল জলপাইগুড়িতে। অবলা পশুর শিব ভক্তি। মাথা নত করে শিবের পাশে দাঁড়িয়ে নিজের ভক্তি প্রদর্শন। জলপাইগুড়ি 2 নম্বর ঘুমটিতে রয়েছে একটি গাছের নিচে শিবলিঙ্গ, পাশে শিবের ছবি। আর এখানেই কয়েকদিন থেকেই একটি ছাগল সেই শিবের পাশে এসে মাথা নত করছে। বেশ কয়েকদিন থেকে এই দৃশ্য প্রত্যক্ষ করছেন কিছু মানুষ। তারা বলেন, বেশ কয়েকদিন থেকেই এখানে ছাগল রোজই মাথা নত করে দাঁড়িয়ে থাকে। এই দৃশ্য দেখে সবাই অবাক। অবলা পশুর এই ভক্তি দেখে সাধারণ মানুষেরও কিছু শেখা উচিত। 2 নম্বর ঘুমটি এলাকায় এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। শিব মূর্তিতে এসে মাথা নত করে আর সেখানেই দাঁড়িয়ে থাকে দীর্ঘ সময় ধরে। যদিও এই দৃশ্য বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। কিছু মানুষ এই খবর শোনা মাত্রই এই এলাকায় ছুটে আসছে, বাড়ছে কৌতূহল। দেখলাম ওই ছাগল রোজ দিনই আসে একা একা মুখ নড়ায়, মাথা নত করে। মাথা নত করে। হ্যাঁ বলো। মানে ঠাকুর ভক্তি যে শুধু মানুষের মধ্যে না, সেটা প্রাণীদের মধ্যেও থাকে। এদেরকে দেখলে পরে সেটা বোঝা যায়। প্রতিদিন ও এসে এখানটায় বাবার পায়ে মাথা নত করে ওর রেগুলারে কাজেও বের হয়ে যায়। কাজ বলতে খাওয়া দাওয়া কাজে বের হয়ে যায়। এই দৃশ্যটা কি অবাক করা দৃশ্য না? অবাক করা দৃশ্য তো এইটাই যে ও ঠাকুর যে মানে এরাও যে ঠাকুরকে মানে, এদেরকে দেখলে পরে এটাই বোঝা যায়। তাছাড়া সাধারণত মানুষের ভিতর থেকে এখন ঠাকুর দেবতার উপর থেকে ভক্তি উঠে গেছে, ভক্তি শ্রদ্ধা উঠে গেছে, কিন্তু এদেরকে দেখলে পরে ঠাকুর দেবতার উপর ভক্তিটা তবু আসে। এই আসে কি করে? প্রতিদিন আসে ঠাকুরের পায়ে মাথা নত করে, কিছুক্ষণ এখানটায় খেলে তারপর বের হয়ে যায়। এই দৃশ্য দেখে আপনার কেমন লাগে? ঠাকুরের উপর একটু হলেও, ওকে দেখে তো একটু হলেও মানুষের টানটা জায়গা দরকার ঠাকুরের উপরে। যেটা ঠাকুরের উপর মানে ঠাকুরের উপর থেকে মানুষের টান সেই চলে গেছে, সেই প্রাণীদেরকে দেখে অন্ততপক্ষে মানুষের জায়গা উচিত। কি কারণে মনে হয় মানুষের টান উঠে গেছে? এখন কি কারণে বলবো দাদা, অনেক রকম, মানে বলতে গেলে তো অনেক রকম কথা, কি আর বলবো। এটা কদিন থেকে দেখছো? তো 2-3 দিন হলো। 2-3 দিন হলো। একপাল বুনো শুয়োরের মুখে পড়ে স্কুটি থেকে পড়ে গিয়ে আহত হলেন এক দম্পতি। একপাল বুনো শুয়োরের মুখে পড়ে অতর্কিতে ব্রেক কষলে স্কুটি থেকে পড়ে গিয়ে মারাত্মক জখম হওয়ার ঘটনা ঘটল বামনডাঙ্গা চা বাগানের রাস্তায়। আহত হন এক দম্পতি। তাদের নাম লালবচন ওরাও ও সুশান্তী লোহার। বুনো শুয়োরকে ঘিরে এখন তীব্র আতঙ্ক তৈরি হয়েছে সেখানে। জানা গিয়েছে, বামনডাঙ্গার বিচ লাইনের বাসিন্দা লালবচন ও সুশান্তী স্কুটি চেপে শুল্কাপাড়ার দিকে আসছিলেন। তারাও মডেল ভিলেজ হয়ে যে নতুন রাস্তাটি তৈরি হয়েছে সেই পথই ধরেন। একটি বাঁকের মুখে আচমকা একপাল বুনো শুয়োর রাস্তায় উঠে আসলে ওই বিপত্তি ঘটে। জখম অবস্থাতেই লালবচন মোবাইলে ফোন করে দুর্ঘটনার খবর দেন তার শ্যালক অঞ্চল লোহারকে। তিনি এসে দুজনকে উদ্ধার করে শুল্কাপাড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাদের মালবাজার সুপার স্পেশালিটি হাসপাতালে রেফার করা হয়।
एक्सीडेंट के बारे में मैं अभी फ़िलहाल मैं ये बोल रहा हूँ कि मैं भी घर में था तो फटाक से फ़ोन आया। फ़ोन आने के बाद में मेरे को पता चला कि नहीं, मैं सब्जी बना रहा था घर में। तो फ़ोन आया कि नहीं, मेरा बहन जो है, मेरा बहन और मेरा वो जीजा जमाई जमाई हाँ जमाई, वो स्कूटी से दोनों आ रहा था। आने के टाइम में जो टर्निंग जो है हम लोग का मॉडल विलेज का, तो वो मॉडल विलेज का टर्निंग जो वहाँ जंगली सुअर अचानक निकलने के कारण से बैलेंस बिगड़ गया वो लोग का। फिर दोनों घायल है? दोनों साथ में गिर गए। अच्छा, घायल हो गया पूरा? हाँ, घायल हो। तो अभी इनको क्या रेफर किया है? रेफर करने का डॉक्टर अभी कागज सब रेडी हो गया, रिपेयर करने का बात कर रहा है, मालबाजार रिपेयर करने के लिए। आपका नाम क्या है? अंचल। अंचल क्या? अंचल लोहार। এখন নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি বিরতির পর। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। জলপাইগুড়ি শহরে স্বাস্থ্য পরিষেবার ইতিহাসে যুক্ত হলো এক নতুন অধ্যায়। সাধারণ মানুষের মুখে হাসি ফোটানোর লক্ষ্যে শহরে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো ডক্টর রোদেশির ডেন্টাল কেয়ার। বেগুনটারি এলাকায় অবস্থিত ক্লিনিকটির উদ্বোধনী অনুষ্ঠানটি বিশিষ্ট অতিথিদের উপস্থিতিতে হয়ে ওঠে তাৎপর্যপূর্ণ। শুধুমাত্র ব্যবসায়িক সাফল্যই নয়, সাধারণ মানুষের যন্ত্রণা লাঘব করাই তার মূল লক্ষ্য, জানালেন ক্লিনিকটির পরিচালনার দায়িত্বে থাকা ডক্টর রোদেশি। অত্যাধুনিক যন্ত্রপাতি, উন্নত পরিকাঠামো ও মানবিক পরিষেবার সমন্বয়ে এই ডেন্টাল ক্লিনিক ইতিমধ্যেই শহরবাসীর আস্থা অর্জন করেছে। স্বাস্থ্য সচেতন নাগরিকদের মতে আধুনিক প্রযুক্তি নির্ভর ও স্বল্প মূল্যের এই পরিষেবা জলপাইগুড়ি শহরের সাধারণ মানুষের জন্য নিঃসন্দেহে এক বড় প্রাপ্তি। জলপাইগুড়িতে একই ছাদের তলায় ক্লাসিক্যাল বলিউডের বিভিন্ন ডান্স ফর্ম শেখাতে খুলে গিয়েছে মাই ডান্স একাডেমি। এখানে ভারতনাট্যম, ওডিসি, কত্থক, হিপ হপ, পপিং এর মতো ডান্স শেখানোর পাশাপাশি থাকছে ফ্রি হ্যান্ড এক্সারসাইজ এবং জুম্বা শেখার সুবিধাও রয়েছে। ক্লাসিক্যাল ডান্সের পরীক্ষার সুবন্দোবস্ত থাকছে, অভিজ্ঞ প্রশিক্ষক দ্বারা প্রশিক্ষণের ব্যবস্থাও। তাই আর দেরি কেন, আজই চলে আসুন আমাদের ঠিকানায়, মাই ডান্স একাডেমি, নীলু ভবন, 4 নম্বর ঘুমটি, জলপাইগুড়ি। ফোন নম্বর 6294253874। ডামডিমে কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ। আসন্ন নির্বাচনের আগে নিরাপত্তা জোরদার করতে জলপাইগুড়ি জেলার মাল ব্লকের ডামডিম এলাকায় রুট মার্চ শুরু করল কেন্দ্রীয় বাহিনী। এদিন সকালে বাহিনীর জওয়ানরা ডামডিম মোড় থেকে রুট মার্চ শুরু করেন। সূত্রের খবর, ডামডিম গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বিভিন্ন এলাকা পরিক্রমা করে বাহিনী। ডামডিম মোড় হয়ে রুট মার্চ পৌঁছায় রানীচেরা চা বাগানের বালাবাড়ি ডিভিশন এবং সাইলি চা বাগানের বেদবাড়ি ডিভিশন সহ একাধিক এলাকায়। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে শান্তি শৃঙ্খলা বজায় রাখার বার্তাও দেন জওয়ানেরা। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তা বোধ বাড়ানো এবং যে কোনো অপ্রীতিকর ঘটনা রুখতেই এই রুট মার্চের আয়োজন করা হয়েছে। আগামী দিনেও এলাকায় টহলদারি ও নজরদারি জোরদার থাকবে বলে জানা গেছে। এবারে আবহাওয়ার খবর। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 29.0 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 18.1 ডিগ্রি সেলসিয়াস। গত 24 ঘন্টায় কোনো বৃষ্টিপাত হয়নি। শেষ করবার আগে আজকের বিশেষ সংবাদ আরও একবার। সারা দেশের পাশাপাশি জলপাইগুড়িতেও সাড়ম্বরে পালিত হলো দোল উৎসব। শহরে বিভিন্ন জায়গায় রঙিন উচ্ছ্বাস দেখা যায় 8 থেকে 80 সকলের মধ্যেই। জলপাইগুড়ির রেড ক্রস সোসাইটির কিছু সংখ্যক সদস্যের বিরুদ্ধে অবৈধ কাজের অভিযোগ তুললেন খোদ রেড ক্রস সোসাইটির অন্যতম সদস্য উত্তম বোস। উত্তরে পরিবেশিত উত্তরের সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। নমস্কার।